আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই ভালো আছো তো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। কি শুরু করব? স্যার 2 মিনিট স্যার, আসুক আরো কয়েকজন স্যার, মাত্র 60 জন আসছে। আচ্ছা, তুমি কি সিয়ার? না স্যার, সিয়ার আসছে? সিয়ার কেউ আসছে? ইয়ার মনে হয় না স্যার কেউ আসছে। ওই যে চাচি, ওই যে বৃহস্পতিবার দিন একটা ক্লাস দাও। এই বৃহস্পতিবার? সিলেবাস কি স্যার? সিলেবাস হবে ওই যে 27, 28, 29, শুধু কুড়ি লোড ক্যালকুলেশন আর কিছু না। লেকচার 27, 28, 29? হ্যাঁ হ্যাঁ, একটাই টপিক আর কি। প্রথমটা তো আমরা ফর্মুলা গুলো দেখাইলাম, পরে তোমার এক্সাম্পল, পরে আবার একটু ডিজাইন আছে সামান্য, যেটা আজকে পড়ায় ফেলবো। তো তাহলে সিআর আপনাকে ফোনে জানাই দিবে স্যার, সবাই কথা বলে। হ্যাঁ, আজকে করে জানাই দাও, আর না তো আবার নোটিশ দিয়ে দিব তো। আচ্ছা স্যার। আচ্ছা। মুজিব ভাই, এটা কি ব্যাটারি গাড়ি কিনছিলেন নাকি ওই একটাই ছিল? না, এটা লাগান স্যার, আর আপনি পরে ওই একটু ওইটা নিচতলা যায় কাজটা দেখে আসেন। গেছিলেন? ও তাহলে গেছে না? আচ্ছা, ওই যে প্লাস্টার করেন? করছে না? হ্যাঁ, ওয়াল করছে তাই? ওই সামনে সামনে ওই তাই নাকি? ওই যে মেকানিক্যাল তাই ওই থাকবে না, ওই যে এগুলা পার্টিশন থাকবে না, একটা থাকবে না, যেখানে গেট করবে সেখানে তো পার্টিশন ছিল। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাহলে এই কথা লাগলে আমি পরে বলবো। শুরু করি নাকি? হ্যালো, জি স্যার, শুরু করে দেন। জি স্যার, শুরু করেন স্যার। শোনো, আমরা গত ক্লাসে তোমার যে বিভিন্ন ফর্মুলেশন গুলা আমরা আলোচনা করছি, যে সাথে কিছু এক্সাম্পলও দিছিলাম যে কিভাবে আমাদের বিভিন্ন সেকশনে তোমার কুলিং লোড ক্যালকুলেশন করতে হয় বিভিন্ন কন্ডিশনের কারণে। এখানে টোটালি একটা তোমার ডিজাইন, বুঝছো তো? এটা হলো কুলিং লোড ক্যালকুলেশনের ডিজাইন, যেটা এটা একটা এক্সাম্পল। হ্যাঁ, যেটা আগে যেগুলো আলোচনা করছি ওগুলো সামারি বলতে পারো। সন্ধ্যা পরীক্ষা থাকলে এগুলোই থাকে আর কি, এটা পুরো কমপ্লিট একটা কুলিং লোড ক্যালকুলেশন আর কি।
এখানে দেখো এখানে লিখছে স্টোরেজ কুলার মানে একটা স্যার cold storage। স্লাইড তো আসে নাই। আসে নাই তাই নাকি? কারণটা কি শেয়ারও তো দিলাম তো। স্যার আপনার ফোল্ডারের ফাইলগুলো দেখা যাচ্ছে স্যার, স্লাইড অফেন দেখা যাচ্ছে না। আচ্ছা দিচ্ছে এখন কি অবস্থা? জি স্যার এখন আসছে স্যার। আসছে না, ঠিক আছে। ও তাহলে দেখো এখানে এক্সাম্পলটা দেখো, এ স্টোরেজ কুলার 6 মিটার ইনটু 4 মিটার 3.5 মিটার হাই, মানে এটা একটা সে ধরো একটা স্টোরেজ কুলার বা কোল্ড স্টোরেজই বলো, একটা রুম, দৈর্ঘ্য প্রস্থ আর হলো উচ্চতা, ঠিক আছে। ইনসুলেটেড উইথ 100 মিলিমিটার গ্লাস ফাইবার বোর্ড, তাহলে ইনসুলেটর আছে কত 100 মিলিমিটার thickness. Overall thickness is approximately 200 millimeter. The outside temperature is 30 degrees Celsius and uses average 1250 kilogram of wet mixed vegetable. বুঝছো তো, ওয়েট মিক্সড তো খেয়াল আছে, ওয়েট মিক্সড বলতে বোঝাচ্ছে যে তোমার কি বলো যেখানে সালোক সংশ্লেষণ হবে ভেজিটেবল, আর cool to 25 degrees Celsius to the storage temperature of 5 degrees Celsius each day. Compute the cooling load in kilowatts based on a 16-hour per day operating time for the equipment. কি বোঝা গেছে বলো, আমাদের বলো যে স্টোরেজ টেম্পারেচার কত 5 ডিগ্রি সেলসিয়াস, আমরা কুলারে যখন ঢুকাবো সেটা কত ডিগ্রি বলো 25 ডিগ্রি, মানে ইট মিনস মানে কিছু প্রি কুলিং করে নিতে হবে। আবার আমাদের সারাউন্ডিংস এর টেম্পারেচার সেটা 30 ডিগ্রি সেলসিয়াস, আর ওয়ালের থিকনেস বলা আছে 200 মিলিমিটার, এবং এটা চতুর্দিকে আবার কত কি দেওয়া আছে 100 মিলিমিটার করে একটা ইনসুলেটর দেওয়া আছে। প্রবলেমটা বুঝে আসছে বলো? একজন রেসপন্স করো, আমাদের প্রবলেম যেটা তোমাদের ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা শোনো, এখন এই প্রবলেম পাওয়ার পরে আমাদের যে কাজগুলো করবে, ওই যে তোমার মেমোরিতে নিয়ে আসতে হবে যে আমাদের কি কি সোর্স থেকে তোমার হিটটা আসতেছে সেটা ক্যালকুলেশন। প্রথমে আমরা কাজ করে নিই, এটা ভলিউমটা বের করে নিই। দেখো এখানে পরে যেটা আছে যে আউটসাইড সারফেস এরিয়া অফ দা কুলার, এটা কেন লাগবে? এটা তোমার যে কন্ডাকশন যেটা আছে, কন্ডাকশন কনভেকশনের জন্য, যেহেতু এখানে যে ওয়ালের থিকনেস আছে, তারপর কি আছে তোমার যে ইনসুলেটেড ম্যাটেরিয়ালস আছে, সুতরাং কি এখানে আমার কন্ডাকশন ওয়াল, যেটা আমরা বলছি ওয়াল হিট গেট, মনে আছে কি ছিল আমাদের ওয়াল হিট গেট, যার জন্য আমাদের এরিয়াটা লাগবে, তাই না? AU ডেল্টি, AU ডেল্টি, তাহলে আমাদের এরিয়া লাগবে, ইউ ইজ ওয়াল হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট লাগবে, আর টেম্পারেচার ডিফারেন্স তো কোনো সমস্যা নাই, যেহেতু এখানে আমার সারাউন্ডিং এর টেম্পারেচার দেওয়া আছে, ভিতরে টেম্পারেচার দেওয়া আছে, সুতরাং এটা আমরা ইজিলি বের করতে পারবো। তাহলে আমার দেখো এরিয়াটা দেখো, তাহলে এনকে দেখো না, দেখো এটা গুণ করো, এই যে কত 6 মিটার 4 মিটার 3.4 মিটার করলে কত 116 মিটার স্কয়ার, এইটা হচ্ছে তোমার এরিয়া। এরিয়া বলতে কি বোঝায় বলো? চতুর্দিকে যে সারফেস এরিয়া, চতুর্দিকে কি সারফেস এরিয়া, এর মানে হলো কয়টা ওয়াল আমাদের, এই যে কয়টা ওয়াল সবগুলো ওয়ালের যোগফল, ওয়ালের এরিয়ার যোগ করেছে 116 মিটার। এটুকু বুঝছো কিনা বলো? আউটসাইড সারফেস এরিয়া অফ দা কুলার, মোট 6টা ওয়ালের যে টোটাল যেটা আসতেছে, যেটা 4 এটা কি বলো, কি কি আসবে বলো? এরিয়া বলে যেমন সে একটা ওয়াল ধরো, সেটা বলতে 6 মিটার আর হাইট, এটা একটা ওয়াল, ভার্টিক্যাল ওয়াল, এরকম 2টা ওয়াল, এবং আবার একটা আছে 4 মিটার ইন্টু 3.4 মিটার, এটা আরেকটা ওয়াল, এটা 2টা ওয়াল, এবার টপ আর বটম, এই সব কিছু মিলে দেখা যাবে কত তোমার 116 মিটার স্কয়ার পার, এটা হচ্ছে তোমার টোটাল সারফেস এরিয়া। এখন আসো, এখন এই ভলিউমটা আমাদের কেন লাগবে বলো? কেউ বলতে পারবো? একটা হচ্ছে যে আমি এরিয়া বাইর করলাম তোমার কন্ডাকশন কনভেকশনের জন্য, যেটা আমার ওয়াল হিট ট্রান্সফার কোএফিশিয়েন্টের জন্য লাগবে, আর ভলিউমটা কেন লাগবে কে বলতে পারবা? ভলিউমটা কেন লাগবে আমাদের? মাছটা বের করার জন্য। ওই যে কি বলে, এটা কি বলতে বলে, ইনফিল্টারেশন, ইনফিল্টারেশন মনে আছে তো? দরজা, দরজা খুললে বাদে এয়ারটা ঢুকবে, কি পরিমাণ এয়ার ঢুকবে বুঝেছো বলো? এখন আসো এখানে দেখো, এই যে এখানে দেখো, এই যে এখানে 5.6 3.63 মিটার, এটা কেন ধরলাম বলো দেখি? আমরা ইন্টারনাল ভলিউম বের করার জন্য, যে আমরা লেন্থ হাইট, বাদ দিছি স্যার।
হ্যাঁ বলো। ওয়াল থিকনেসটা বাদ দিছি স্যার। হ্যাঁ থ্যাংক ইউ এই ওয়াল থিকনেসটা বাদ দিলে আমার এটা চলে আসে, বুঝে আসছে? বলো এটা তাহলে আমার ভলিউম, তাহলে এই ভলিউমটা আমাদের কাজ লাগলে ইনফিল্ট্রেশনের জন্য, ঠিক আছে? এই দুইটা হলো আমাদের সিম্পল ক্যালকুলেশন, একটা ওয়াল হিটের জন্য একটা ইনফিল্ট্রেশনের জন্য। এখন আসো পরস্পর যে ডাটাগুলো কিভাবে আমরা বের করবো। একটা দেখো ওই আগের মতোই দেখো, ওই যে কে ফ্যাক্টর ফর গ্লাস ফাইবার। এখন গ্লাস ফাইবার কোনটা বলো, ওই যে তোমার ইনসুলেশন, এই যে ইনসুলেশন বলা আছে, ইনসুলেশনের জন্য কে এর ভ্যালু কত, এটা হচ্ছে টেবিল 10.1। এটা কি আসছে বলতো, এটা স্ক্রিনে আসছে? জি স্যার। এই দেখো, এই যে প্রথমে তোমরা সবসময় খেয়াল রাখবা এই কথাটা একদম খেয়াল থেকে দেয়, থার্মাল কন্ডাক্টিভিটি অফ মেটেরিয়ালস ইউজড ইন দ্য কোল্ড স্টোরেজ ওয়াল। দেখছো স্পেসিফিক্যালি এই টেবিল কোল্ড স্টোরেজের জন্য করা হয়েছে। আর সসংখ্যার উপর দেখো এখানে থার্মাল কন্ডাক্টিভিটি, তুমি কোনটা নিচ্ছে সেটা খেয়াল রাখতে হবে। এই যে কে এটা সবসময় ওয়াট পার মিটার পার ডিগ্রি কেলভিন, বি কেয়ারফুল অ্যাবাউট দিস। এই যে ওয়াট পার মিটার পার কেলভিন, ঠিক আছে? বলো অনেক সময় কিলো জুলও থাকতে পারে। এখন যেটা থাকে এটা এই ইউনিটটা আমাদের স্পেসিফিক্যালি খেয়াল রাখতে হবে যে কোন ইউনিট আমি নিতেছি। এরপর যাও কোনটা বলছে আমাদের গ্লাস, এই দাও এই যে গ্লাস ফাইবার কত আছে বলো, 0.04, কত 0.0 না 0.036 ইউনিট কত বলো দেখি, ওয়াট পার মিটার পার কেলভিন। পার্কে মনে থাকবে তো? তাহলে এই ডাটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে তো? এরপরে আবার যাও, এটা গেল। এখন এরপর একটা মজার জিনিস দেখো এখানে গেল, এই দেখো 0.036 ওয়াট পার মিটার ফ্রম টেবিল 10.2 for 100 millimeter insulation thickness and K factor, the wall U factor is found. তা বোঝা গেল। দেখো এই যে এখন যেহেতু স্পেশালি কোল্ড স্টোরেজের জন্য ওরা কিছু টেবিলটা সিম্পলিফাই করে দিচ্ছে, আমাদের জটিলতার মধ্যে না যাইতে। কোনটা? এই যে 1/K1, 1/K2, 1/K3, ওর মধ্যে না যারা যেহেতু বলা আছে, তো মেটেরিয়ালসের কথা বলা আছে, সুতরাং এখানে 100 মিলিমিটার গ্লাস ফাইবার উড, এবং ওইটার রেসপেক্টেই আমরা ইউ ফ্যাক্টরটা পেয়ে গেলাম। ইউ ফ্যাক্টর পেয়ে যে তখন আমাদের K1 K2 এগুলো দরকার আছে। ওই যে মানে ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্টের ফর্মুলা যেটা ছিল আমাদের, যেহেতু আমাদের টার্গেট কি ওইটা, কারণ হচ্ছে ইউ তো আমি সরাসরি টেবিল থেকে পেয়ে যাচ্ছি, সুতরাং আমার কি হলো, সিম্পল হয়ে গেল নাকি? আমি বুঝাইতে পারছি? আমাদের ওভারঅল হিট ট্রান্সফার আমরা কিভাবে করছি ফর্মুলাটা মনে আছে তো, যে 1/Fi + x/K1 x/K2 এরকম করে করে একটা ফর্মুলা ছিল যে ইউ বাইর করার জন্য। এখন আমাদের স্পেসিফিক্যালি এই যে তুই ইনসুলেশনের জন্য, এই গ্লাস ফাইবারের জন্য করসপন্ডিং যে ইউ কত আসবে সেটাও তারা কি আমরা টেবিল থেকে পাইতে পারি। টেবিল 10.2 দেখো 10.2, এই দেখো যে কোএফিসিয়েন্ট অফ হিট ট্রান্সফার ইউ ফ্যাক্টর ফর টিপিক্যাল কোল্ড স্টোরেজ ওয়াল রোপ এন্ড ফ্লোর বা ওয়াট পার মিটার স্কয়ার পার ডিগ্রি কেলভিন। এখন আসো এই যে দেখো ইনসুলেশন কে ফ্যাক্টর মনে আছে কত ছিল এটা আমাদের? 0.036। 036। দেখো এখানে কি আছে 0.025, 0.03, 0.03, 0.04, 0.05। এখন তুমি এখন এই যে কোনটা চুজ করবো, তাহলে আমি এটা চুজ করবো, অর্থাৎ যেটা কাছাকাছি, তাই না? আর তুমি এখানে ইন্টারপোলেশন করে করতে পারো, ভালো করে বুঝো। তোমার জন্য এটা এই সুবিধা দেওয়া আছে, তুমি আইদার ইন্টারপোলেশন করে একটা এক্সাক্ট 0.0 কত এই দুটা কনসিডার করে ইন্টারপোলেশন করে 0.036 এটা নিতে পারো। আর যদি তুমি এটাকে চুজ করো এটা শুধু বলে দিতে হবে। যদিও আমার 0.036 আমার ভ্যালু আসছে কে এর মান, কিন্তু আমি যে ডাটাটা নিছি এটা কিসের রেসপেক্ট নিছি 0.035, তাহলে কোনো সমস্যা হবে না। আমি বুঝাইতে পারছি কি বলো? এখানে যে ডাটাটা আমি চুজ করবো এই যে কে এর মানটা আমরা পাইছি 0.036। এখন এই দুটা ইন্টারপোলেট করে আমি বাই করতে পারি একটা। আর আমি বলি যে ঠিক আছে আমি যেখানে যদি এটা একদম কাছাকাছি 0.036 এইটা রেসপেক্টে তোমার এই ডাটাটা আমি নিলাম, কিন্তু এটাকে বলতে হবে তোমার, মানে এটা বলতে হবে যে আমি এই 0.035 এর করসপন্ডিং এ এই ডাটাটা নেওয়া হয়েছে। এখন কত ইনসুলেশন থিকনেস কত ছিল, এই যে 100 মিলিমিটার। দেখো এই 100 মিলিমিটার করসপন্ডিং এ কত আছে 0.308 ইউনিটটা কি হবে বলো দেখি?
এই যে 0.306 ইউনিট কত এটা? এটা কিসের ভ্যালু? ওয়াট পার মিটার স্কয়ার কেলভিন স্যার। এটা কিসের ভ্যালু? কোনটা স্যার? এটা ইউ এর ভ্যালু। ইউ এর ভ্যালু, থ্যাংক ইউ। তা বুঝে আসছে বলো, এখন এরিয়া পেয়ে গেলাম, ইউ পেয়ে গেলাম, আর টেম্পারেচার ডিফারেন্স জানা আছে, তো হয়ে গেল আমাদের। দেখো একটা আমাদের কিন্তু সলিউশন হয়ে গেল, যেটা ওয়াল হিট গেজ। আমরা এখানে আর আমাদের ওই ওই জটিলতা যাওয়া হলো না, কেন এদের বলাই আছে। দেখো টিপিক্যালি কোল্ড স্টোরেজ এবং 100 মিলিমিটার থিকনেস। আমরা তাহলে বোঝা গেল কি মেটেরিয়ালসটা আমাদের বড় একটা ফ্যাক্টর নাকি বলো। আমরা দেখছি যে মেটেরিয়ালস নির্ভর করতে ইনসুলেশন কে ফ্যাক্টরটা, আর বাকি থিকনেস এর করসপন্ডিং এ আমি কি পেয়ে যাবো? ইউ পেয়ে যাবো। আমি বুঝতে পারছি বলো। তাহলে আমাদের ভেরিয়েবল কোনটা? ওই যে মেটেরিয়ালসটা, ডিফারেন্ট টাইপস অফ মেটেরিয়াল, যে যে মেটেরিয়ালস ব্যবহার করবো করসপন্ডিং কি পাবো? আমি ইউ ফ্যাক্টর পাবো। ঠিক আছে স্যার থিকনেস কি 200 ছিল না? কোনটা? না, ইনসুলেশন থিকনেস, ইনসুলেশন আচ্ছা আচ্ছা, ওয়াল থিকনেস। জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে এখন আমরা আবার যাই, বুঝে আসছে বলো। তাহলে এই দেখো এই যে 0.035 মনে আছে তো বলো। তাহলে এখন তোমাদের মাথার মধ্যে রাখতে, এটা বলতেছিলাম যে এইটা সবসময় খেলা, এটা মেনশন করে দিছি। যদিও 0.036 পাইলাম, কিন্তু আমরা কে ফ্যাক্টরটা নিছি কত? 0.035 এর এগেইনস্টে, এটা মেনশন করতাম। বুঝে আসছে মনো। প্র্যাকটিক্যাল ফিল্ডে যখন তুমি ডিজাইন করতে যাবা, বি কেয়ারফুল অ্যাবাউট দিস। তুমি কখনই তোমার এই ডাটার এগেইনস্টে তুমি এই ডাটা লিখতে পারবা না। বুঝে আসছে বলো, কিসের এগেইনস্টে লিখতে? ইন্টারপোলেট করে নিলে হবে না স্যার? হ্যাঁ ইন্টারপোলেট করে করতে পারো ভালো। আর যদি তুমি এটা না, এটা তোমার জন্য স্কোপ আছে, কিন্তু তুমি এটাকে মেনশন করতে হবে। আমার কথা বুঝে আসছো? তুমি যদি কাছাকাছি কোনো ডাটার এগেইনস্টে নাও, তাহলে ওইটাকে মেনশন করতে হবে তোমাকে, যে এইটা রিসপেক্ট আমি নিলাম। আর নাহলে তোমার ডিজাইনে ভুল ধরবে। যদি তুমি ডিফারেন্স তুমি যদি মেনশন না করো, তা পরবর্তীতে তোমার এই ডিজাইনটিকে যদি আবার ভেরিফাই করে, হ্যাঁ এটাকে বিআরএফ বলে, এটা করলে কি তোমাকে ভুল ধরবে যে না, আগে যে ইঞ্জিনিয়ার সে এখানে ভুল করছে। কিন্তু তুমি তো এটা রেফারেন্সটা দিয়ে দিতে পারো, ওকে ঠিক আছে বলো। আচ্ছা গেল, নেক্সটে আসো। তাহলে আর বোঝা গেল আমাদের একটা কিন্তু আমাদের প্রবলেম সলভ, ওয়াল হিট গেজ। নেক্সটে আসো আমাদের যেটা ইনফিল্টারেশন, এটা বড় একটা আমাদের ইনফিল্টারেশন কিভাবে দেখো। এই যে বাই ইনফিল্টারেশন ইন টেবিল 10.7 ইনফিল্টারেশন রেট ফর অ্যান ইন্টেরিয়ার ভলিউম, দেখো ইজ এত লিটার পার সেকেন্ড। বুঝে আসছে বলো। অর্থাৎ এইটার জন্য যে এই যে তোমার এই ভলিউমের করসপন্ডিং এ প্রতি সেকেন্ডে, ভালো করে বুঝো, এইটা হচ্ছে আমার টোটাল ভলিউম। এখন দরজা খোলার পরে প্রতি সেকেন্ডে কত লিটার তোমার বাতাস ঢুকতেছে, কত কেজি কত কেজি পার সেকেন্ড আমাদের বাতাস ঢুকতেছে আর বেরোচ্ছে। এখন এখন তোমাদের এখানে যেটা বলতেছিলাম এর আগেও, যদি টেবিলে মেনশন করা থাকে লিটার পার সেকেন্ড, তাহলে তুমি লিটারই করবা, আর যদি কেজি থাকে কেজিতে করবা। কথা বুঝেছো? কিন্তু আমাদের টার্গেট তো এটা না, আমাদের টার্গেট আছে এর করসপন্ডিং যে তোমার হিট যেটা, সেটা আমাদের বের করা হচ্ছে মেইন টার্গেট। সুতরাং আমাদের এখন এই ভলিউমের এগেইনস্টে এটা পাইছি কিভাবে দেখো, 10.7। এই দেখো 10.7 এভারেজ এয়ার ফিল্টারেশন রেট বলে দেওয়া আছে লিটার পার সেকেন্ড। তাই তোমরা সবসময় এই হেডিংটা দেখতে হবে তোমাকে, কোন টেবিল আমি এক্সারসাইজ করতেছি সেটার আগে এটা দেখতে হবে কি লেখা আছে, এই যে লিটার পার সেকেন্ড বলা আছে। ঠিক আছে, এখন আসো এই দেখো, এখন বলো, এখন কি ধরতে বলো আমাদের এখন ইনফিল্টারেশন। ভালো করে খেয়াল করতে দেখো, রুম অ্যাবভ 0 ডিগ্রি সেলসিয়াস, রুম বিলো 0 ডিগ্রি সেলসিয়াস। এখন বলো আমাদের স্টোরেজ টেম্পারেচার কত ছিল? বলো না, স্টোরেজ টেম্পারেচার কত বলো? 5 ডিগ্রি সেলসিয়াস না? জি স্যার 5 ডিগ্রি ছিল স্যার। এটা কি অ্যাবভ 0 না বিলো 0? অ্যাবভ 0 স্যার। অ্যাবভ 0 তে কোন এই কলাম নিব না এই কলাম নিব? ফার্স্ট কলাম নিব স্যার। ফার্স্ট কলাম মেট নাম্বার করে দিই তোমাদের প্র্যাকটিসের সুবিধার জন্য। এখন আসো, রুম ভলিউম কত ছিল? 60.5। এই দেখো, তাহলে এটার মাঝামাঝি, এটা ইন্টারপোলেট করে করসপন্ডিং এখানে ভ্যালু যে 8.8 লিটার পার সেকেন্ড যেটা পাইছি, বা 8.8 সামথিং একটা ফ্র্যাকশন আসবে। স্যার বলো। তাহলে স্যার আমার স্টোরেজ টেম্পারেচারটা 5 হোক 10 হোক ভ্যালু তো সেমই আসতেছে, এটা কোনো ইফেক্ট করবে না স্যার? ওই সেম আসতেছে কেন? এটা তো যে জাস্ট আমরা অ্যাবভ 0 হইলেই হইছে এই কারণে। হ্যাঁ তাহলে অ্যাবভ 0 এর উপরে যাই তো যে কোনো ভ্যালু হইলে তা সেম হবে, সেম। তাহলে ওখানে যাই ওটার জন্য কোনো চেঞ্জ আসবে না? না, চেঞ্জ আসবে না,
কারণ কি তোমার এই যে তোমার এই জিরো তো মিস মানে তোমার রুম টেম্পারেচার তার বেশি হবে না কথা বলতে রুম টেম্পারেচার কত ছিল আমাদের ওখানে যে ওই যে 25°C ঢুকাইতেছো বা এর উপরে তারা যাবে না তাহলে কোল্ড স্টোরেজ হলো না কারণ এদের একটা লিমিট আছে এই যে দিয়ে দিছে না সে এই অ্যাবভ বলতে একটা লিমিট আছে কোল্ড স্টোরেজ তো বলতেছে কোল্ড মানে কত ডিগ্রি কোল্ড হবে হয়তো ম্যাক্সিমাম তো 10°, 12°, এর উপরে যাবে না তার কোল্ড স্টোরেজ হলো না ঠিক আছে না এই সাধারণত নিয়ারলি জিরোর কাছাকাছি থাকে সমস্ত এই 5, 7, 8 এগুলো হচ্ছে ভেজিটেবলস এর জন্য মেনলি আর যদি তোমার অন্য মিড টিড হয় এটা তো বিলো জিরো হতেই হবে ঠিক আছে তাহলে বের করা বুঝতে পারছো প্র্যাকটিসটা তাহলে কি পেলাম আমরা কিন্তু বলো এর করসপন্ডিং আমরা পেলাম 8.something লিটার পার সেকেন্ড আমরা কিন্তু কমপ্লিট হয়নি আমাদের এটা আমরা পেলাম এখন আসো নেক্সট হলো এরপরে পেলাম এত লিটার পার সেকেন্ড এখন আসো অ্যাজুমিং অ্যান্ড ইনলেট এয়ার হিউমিডিটি এটা কিন্তু আমাদের প্রবলেমে দেওয়া নেই ভালো করে খেয়াল করো আমাদের এখানে কিন্তু প্রবলেম বলা নেই রিলেটিভ হিউমিডিটি বলা নেই তোমার ওই যে স্ট্যান্ডার্ড যে রিলেটিভ হিউমিডিটি সেটা আমি নিতে হবে আমি বুঝাইতে পারিনি আমাদের সারাউন্ডিংস এর রিলেটিভ হিউমিডিটি কত আছে এই যে অ্যাজুমিং অ্যান্ড ইনলেট এয়ার কি রিলেটিভ হিউমিডিটি কত 55% এটা আমি কনসিডার করতে হবে এটা আমার হাতে এটা আমি কিন্তু একটা হইতে পারে আমি মেজারমেন্ট করে নিলাম অথবা আমি ধরে নিতে হবে স্ট্যান্ডার্ড যেটা থাকে সাধারণত নরমালি 55% এটি কনসিডার করা হয় আর যদি যা থাকে তাহলে কি যেটা দেওয়া থাকবে সেটাই নিব আর যা না থাকে তাহলে এটা কি আমি আমার প্র্যাকটিস অনুসারে বা আমার স্কিলনেস অনুসারে বা আমার অভিজ্ঞতা থেকে এটাকে আমি কনসিডার করে নিব যে রিলেটিভ হিউমিডিটি কত সাধারণত এখন তো অ্যাভেলেবল এখন তো হিউমিডিটি মিটার আছে আপনার হিউমিডিটিতে মেজারমেন্ট করে বলতে পারবো এত পার্সেন্ট ঠিক আছে এখন আসো করসপন্ডিং দ্য এয়ার চেঞ্জ ফ্যাক্টর ফ্রম দ্য টেবিল কারণ আমাদের ফর্মুলাটা কি মনে আছে তোমার এই যে এয়ার ফিল্টারেশনের যে ফর্মুলাটা এটা কি ছিল ভলিউম ইনটু ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করতে মাল্টিপ্লাই করতে পরে আমরা দেখাচ্ছি ডাটাগুলো বের করে তারপর আমরা ক্যালকুলেশনটা দেখাবো তাহলে এখন কি আসে দেখো তাহলে এই যে হিউমিডিটি একটা কনসিডার করে দিলাম এখন টেবিল 6A 10.6A দেখো এখন এই দেখো কিলো জোল পার লিটার রিমুভ ইন কুলিং এয়ার স্টোরেজ কন্ডিশন অ্যাবভ 0°C ঠিক আছে দেখো এই যে একটা বিলো 0°C আমি কি এই টেবিল কনসিডার করব না এই টেবিল কনসিডার করব বুঝতে পারিনি টেবিল তো দুইটা কোনটা কনসিডার করব উপরেরটা স্যার উপরটা যেটা আমাদের অ্যাবভ 0°C মানে ওই যে 5°C স্টোরেজ টেম্পারেচার এখন আসো করো ইনলেট এয়ারটা ভালো করে খেলো আমাদের সারাউন্ডিংস এর টেম্পারেচার কত ছিল 30°C এখানে একটা আমাদের চয়েস ওই যে আমাদের দেখো আমাদের एग्जांपल কিন্তু বলা ছিল এই যে এখানে এই যে 30°C আউটসাইড টেম্পারেচার কত 30°C তাই সুতরাং এখানে তাহলে আমরা এই যে 30 কত 30°C কনসিডার করলাম ভিতরে 25°C ছিল না স্যার এটা হলো না তোমার ওই যে প্রি কুলিং এর জন্য সারাউন্ডিংস ইনলেট এয়ার ইনলেট এয়ার মানে কি বাইরে থেকে বাতাসটা ঢুকবে এই ইনফিল্ট্রেশন না তা ইনলেট এয়ার মানে হচ্ছে আমার বাইরে থেকে যে এয়ারটা ঢুকবে হ্যাঁ দরজা খোলার সময় দরজা খুললে যে বাতাসটা ঢুকবে লোডিং আনলোডিং এর সময় সেই বাতাসটা আচ্ছা আচ্ছা তাহলে তো বাইরের টেম্পারেচার বাইরের টেম্পারেচার বাইরের হিউমিডিটি মানে কত হিউমিডিটি নিয়ে সে ভিতরে ঢুকতেছে সহজ কথা এটা মানে কত হিউমিডিটি নিয়ে কত টেম্পারেচারে বাতাস সে ভিতরে ঢুকতেছে তাহলে আমরা স্যার ধরে নিছি 50% হিউমিডিটিতে সে হচ্ছে বাইরের টেম্পারেচার 30°C ছিল ওই টেম্পারেচারে সে ভিতরে হ্যাঁ হ্যাঁ ঢুকতেছে ইনলেট বলা গেছে ইনলেট এয়ার টেম্পারেচার ঠিক আছে তো এখন আসো স্টোরেজ টেম্পারেচার কত তোমার এই দরজা যখন খুললো তখন এটা স্টোরেজ টেম্পারেচার কত ডিগ্রি 5°C 5°C স্যার তাই না এটা তো রানিং এ আছে 5°C এর করসপন্ডিং দেখো এই যে ডাটা কত 0.0536 ঠিক আছে এই হলো কিসে বলা এই যে ফ্যাক্টর যেটা আছে আমাদের এই ফ্যাক্টর যে ফ্যাক্টর এটা তাহলে এই ফ্যাক্টরটা হলো এত ঠিক আছে এই তো হয়ে গেল এখন তুমি তোমার ক্যালকুলেশনে চলে আসছো এর পরবর্তী গেল তাহলে এটা পরবর্তী ভ্যালুটা পাইলাম কত এই কত 0.0536 কিলো জোল পার লিটার তাহলে টোটালটা পাবো নাকি বলো এই যে পার লিটার দেওয়া আছে টোটাল হিট অফ ইনফিল্ট্রেশন কি হবে প্রতি লিটার যদি এত হয় আমার কত ছিল 8.13 লিটার বুঝে না এটা
এই যে প্রতি লিটারে এত, এতে কত, পরে আমি ফর্মুলায় চলে আসবো, অত ডাটাটা পেয়ে গেলাম। এখন আসো, এটা একটা হলো, বুঝে আসছে বলো। আর এখন এইটা করসপন্ডিং তুমি দেখো, যদি ফর্মুলাতে বাইর করো দেখা যাবে তত সুবিধা হবে, যেটা তাহলে আমি তোমার দেখো ওয়াল হিট গেন, এই যে এরিয়া পাইলাম, ইউ পাইলাম, এই যে টেম্পারেচার ডিফারেন্স, ঠিক আছে বলো, এই টেম্পারেচার ডিফারেন্স। তাহলে এই যে ওয়াল হিট গেন, এটা ভালো করে খেয়াল করো। আমার স্টোরেজ টেম্পারেচার 5 ডিগ্রি সেলসিয়াস, আর ওয়ালের বাইরে কত ছিল, নর্মাল টেম্পারেচার 30 ডিগ্রি সেলসিয়াস। দিস ইজ দ্য টেম্পারেচার ডিফারেন্স, এইটা হলো আমার ওয়াল হিট গেন। এরপর এয়ার চেঞ্জ লোড যেটা ছিল, দেখো এই যে লিটার পার সেকেন্ড, আর ইউ ফ্যাক্টর যেটা পেলাম এত কিলো, তো বুঝা, প্রতি লিটারে বাতাসে দেখো এত কিলো জল, তাহলে আমাদের কত লিটার বাতাস ঢুকতেছে, 8.13 লিটার পার সেকেন্ড। তাহলে আমি কি পেলাম, এত কিলো জল পার সেকেন্ড, মানে এত কিলো হলো। তাহলে আমাদের দুইটা সলিউশন হয়ে গেলো, একটা হলো ওয়াল হিট গেন হয়ে গেলো, একটা হলো এয়ার চেঞ্জ লোড, মানে কি আমার ইনফিল্টারেশন, এই দুইটা হয়ে গেল। এখন আসো আমাদের প্রোডাক্ট লোড। এই প্রোডাক্ট লোডের জন্য দেখো, ওইটার জন্য ফর্মুলা যেটা আছে, প্রোডাক্ট লোড কিছু এমএসটি, হ্যাঁ এমএস। তাহলে দেখো এখানে প্রোডাক্ট লোডের জন্য কি আছে দেখো, ফ্রম দ্য টেবিল 10.9 দ্য স্পেসিফিক হিট অফ ওয়েট মিক্সড ভেজিটেবল ইজ 3.73 কিলো জোল পার কেজি ডিগ্রি কেলভিন। এখন আমাদের টেবিল কোনটা বলো, 10.9, ঠিক আছে তো। তাহলে আমরা যাই ওখানে, দেখো 10.9, একটু খেয়াল করে দেখো 10.8, 10.8, 10.9 মার্ক করা আছে, 9, এই যে ভালো করে খেয়াল করো, এই দেখো টেবিল 10.9 কি আছে, ভেজিটেবল ওয়েটেড মিক্সড, বুঝে আসছে বলো। আমাদের কি ছিল বলো, প্রোডাক্ট কি ছিল, ভেজিটেবল ওয়েট মিক্স। ওয়েট মিক্সড, ঠিক আছে। এই তাহলে এখন যাও, কোন কলামে আমি যাব সেটা দেখো, আমাদের স্পেসিফিক হিট লাগবে। এই দেখো স্পেসিফিক হিট, মানে এখানে সব ডাটা আছে, চিলিং যা অনেক কিছু আছে, কিন্তু আমাদের দরকার হচ্ছে স্পেসিফিক হিট। এই যে কিলো জোল পার কেজি ডিগ্রি কেলভিন। এখন আসে দেখো, বিফোর ফ্রিজিং, আফটার ফ্রিজিং, এর মানে কি, এটা কি স্যার আমার ওই ইয়া হয়েছে কিনা আর কি, মানে জিরোর উপরে না জিরোর পরে, কথা বুঝছো তো, বিফোর ফ্রিজিং, আফটার ফ্রিজিং। ফ্রিজিং টেম্পারেচার লাগবে না এখানে, ফ্রিজিং এখন এটাও দরকার নেই, আমার তো 5 ডিগ্রি সেলসিয়াস। আর এখানে কি ফ্রিজিং টেম্পারেচার দেওয়া আছে নাকি, যে ভেজিটেবলের ফ্রিজিং টেম্পারেচার কত? কোনটা, না ওটা বলার দরকার নেই, যেহেতু এখানে বলাই আছে 5 ডিগ্রি সেলসিয়াস, কারণ জিরো যত ফ্রিজিং টেম্পারেচার যেটা থাকে সেটা জিরোর নিচেই থাকে। এখন আমরা এখানে যে জিরো যে স্ট্যান্ডার্ড ধরি, তাহলে বিফোর ফ্রিজিং মানে কি, মানে জিরোর আগে, কিন্তু বলা নেই কথা, জিরো আগে, জিরোটাই স্ট্যান্ডার্ড সাধারণত। স্যার অনেক স্টুডেন্টই স্যার ঢুকতে পারতেছে না স্যার, এই জুমের সমস্যা দিতেছে। অসুবিধা নাই, বাকি তোমরা যারা ঢুকছো তারা বলে 85 স্টুডেন্ট আছে, আর চিন্তা কি, বাকিরা তোমরা বলে দিবা, অসুবিধা কি আছে। তারা তো স্যার ওই যে অ্যাটেন্ডেন্সের জন্য স্যার। ও ওইটাই আসল, তাই না, পড়া তো আসল না। না বলা তো আছেই স্যার, বাকি ওরা ঢুকতে পারতেছে না, অনেক চেষ্টা করতেছে, ল্যাপটপে আচ্ছা ঢুকতেছে না, মোবাইলেও ঢুকতেছে না। আচ্ছা, ওরা ছাত্র না, এই জন্য। আচ্ছা শোনো, এখন এগুলো যে 3.77 কিলো জোল পার কেজি ডিগ্রি পারবেন, ওদেরকে মেল করে দিয়ে দিও, বলে স্যার বলছে তোমরা ওই যে অ্যাটেন্ডেন্স মেল করে দিয়ে দেওয়ার জন্য। আচ্ছা এটা বুঝছি কিনা বলো, একজন রেসপন্স করো। অত স্পেসিফিক তাহলে কোনটা নিবে বলো, বিফোর ফ্রিজিং। ফর ফ্রিজিংটা নিব, জি স্যার বুঝতে পারছেন। এখন যাও এখানে, তাহলে এখন হয়ে গেল। এখন আসো ফ্রম, এই একটা গেল। তাহলে আমাদের ফর্মুলা দিয়ে সেম দেখো, এই যে প্রোডাক্ট লোড, এই যে আমার কত মনে আছে তো, কত কেজি ছিল, এই যে প্রথমেই আমার প্রবলেম ছিল কি, এই যে প্রবলেম কি ছিল, এই যে কত কই কত কত কেজি বলা ছিল কোথায়, এই যে 1250 কিলোগ্রাম, 1250 কিলোগ্রাম, ঠিক আছে তো। এটা হলো তোমার ওয়েট। তো দেখো প্রোডাক্ট লোড, এই যে কিন্তু এত, এই টেম্পারেচার এমএসটি, এমএস ডেল্টি, এমএস কত, এম কত 1250, এস তো পাইলে স্পেসিফিক হিট, টেম্পারেচার ডিফারেন্স কত 5 ডিগ্রি, 30 - 25 ওটা না স্যার? হ্যাঁ 30 - 25 5 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে তো। আচ্ছা এটা কুলিং লোড। নেক্সটে আসো,
আরেকটা বাকি রয়েছে আমাদের কত রিসপিরেশন এই যে রিসপিরেশন লোড, এটা কিভাবে হচ্ছে দেখো। রিসপিরেশনটা মনে আছে তো? বলো তো রিসপিরেশনটা কি ছিল? রেসপিরেশন রেট দিয়ে মাল্টিপ্লাই করতে হবে কেজি। না, এই রিসপিরেশনটা কেন আসলো? এটা হচ্ছে শ্বসনের কারণে। না না, কি এটা হচ্ছে ভেজিটেবলের জন্য, ওয়েট মিক্সড ভেজিটেবলের জন্য। এটা সবকিছু হবে না কিন্তু। যদি তুমি মনে করো আলু দাও, আলুতে তো রেসপিরেশন হবে না। এটা হচ্ছে সবুজ সবুজ জাতীয় যে সকল তোমার কি আছে আমার প্রোডাক্ট আছে, ক্লোরোফিল থাকতে হবে। হ্যাঁ থাকলে তখন আমাদের এই প্রোডাক্ট। তো দেখো কত 10 কত টেবিল 10.12 নয়। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, ভালো করে খেয়াল করো। যদি আমরা যখন প্র্যাকটিক্যাল ফিল্ডে ফেস করব, কত 10.12 না? এখন দেখো এই যে আমাদের দেওয়া আছে যে রিঅ্যাকশন ডিউ ফ্রম ফ্রুটস এন্ড ভেজিটেবল, এখানে যে দেওয়া আছে যে এই যে এখানে যতগুলো কলাম আছে, আপেল আছে তাই না, চেরি আছে, ডেটস আছে, সবকিছু আছে, ল্যাবস আছে, আছে, কিন্তু তোমার ওই ভেজিটেবল ওইটার নাম নাই। আমি বুঝতে পারিনি। স্পেসিফিক্যালি তুমি যে জিনিসটা তোমার ওখানে আছে প্রোডাক্টটা, ওই জিনিসটাকে না, ওখানে ওয়েট কি লেখা আছে বলো? ওয়েট মিক্সড ভেজিটেবল, ভেজিটেবল নামটা বলছে? বুঝতে পারিনি। না স্যার বলে নাই স্যার। এখন কি করবো তুমি? যে কোনো একটা ধরে নেবো স্যার, সবুজ টাইপের। হ্যাঁ এই দেখো কোনটা নিচে আমি, এই যে বিনস, বিন মানে কি? সিম স্যার। সিম। নিচে না মোটামুটি এটা স্যার। এটা মাথায় খেয়াল রাখবো। এটা তোমাদের একটা ওই যেটা, যেহেতু এটা অনেক ধরনের ভেজিটেবল থাকতে পারে যেটা সবুজ জাতীয়, সুতরাং এটা নেচার সেক। সুতরাং আমাকে ওইভাবে চিন্তা করতে হবে যে আমি কোনটায় কনসিডার করবো। এরপর দেখো স্টোরেজ টেম্পারেচার কত ছিল? 5 ডিগ্রি সেলসিয়াস। করসপন্ডিং তোমার কত ওয়াট, কত 0.09। স্যার এটা বুঝলাম না, কোনটা সবুজ একটা বুঝবো? এই যে সিম কিরকম থাকে, বাকিগুলা কি সবুজ না এখানে? তুমি ধরো ওরকম আর কিছু, বিটটাকে সবুজ। এই যে বিন, তুমি এটা ধরতে পারো। আমি এটা ভালো মনে করছি, এই জন্য এটা ধরলাম। আচ্ছা, যে কোনো একটা নিতে পারবো? হ্যাঁ নিতে পারো, কিন্তু ওইটা নেচার তুমি বুঝতে হবে। এটা আমি তোমার প্র্যাকটিক্যালের জন্য বলতেছি, এই জন্য যেহেতু আমার বলা আছে ওয়েট ভেজিটেবল মিক্সড, এটা পুঁইশাক হইতে পারে তাই না? পুঁইশাকের ইংরেজি কি? এটা কি আছে এখানে? মনে হয় নাই, থাকলে তো ওইটাই ধরতাম। এই যে ক্যারটস, চিলি, এই চিলির ধর না, চিলি নাকি, চিলি নাকি, এটা চিলি নাকি লিখছে, এটা CLER, চিলি না, চিলি যদি থাকে চিলিও ধরতে পারো। ঠিক আছে, বুঝছো? আচ্ছা এখন এটা আসো, ভালো করে খেয়াল করো, তাহলে বোঝা গেল। এটা আমরা মনে থাকবে, বিট কেয়ারফুল অ্যাবাউট দি স্টোরেজ টেম্পারেচার। যে এই টেম্পারেচার স্টোরেজ করবে কত ছিল? 5 ডিগ্রি সেলসিয়াস। করসপন্ডিং যে ভ্যালুটা আসছে সেটা ওয়াট পার কিলোগ্রাম। বুঝতে বলো? এখন ডাইরেক্ট যে ওয়াট আমরা কিলোগ্রাম দিয়ে গুণ করলে কি হবে? টোটালটা পেয়ে যাবো। তাহলে এই যে দেখো এখানে কত বললাম? 0.097। এই যে রিসপিরেশন লোড, এই যে 0.097 এত কেজির জন্য। বুঝে আসছে বলো? তাহলে এর বাইরে কি কোনো লোড আছে আমাদের? একটা হচ্ছে ওয়াল পাইলাম, ইনফিল্ট্রেশন পাইলাম, প্রোডাক্ট লোড পাইলাম, রেসপিরেশন পাইলাম, তাই না? আর তোমার ডাটা দেওয়া নাই। আর কোনো ভাল্ব টাল্ব থাকতো সেটা ওয়ার্ড বলা থাকতো। সুতরাং যেহেতু আমাদের তিনটা, এখানে কয়টা আইটেম আছে আমাদের? ওয়াল হিট গেন, ইনফিল্ট্রেশন, প্রোডাক্ট আর রেসপিরেশন। রেসপিরেশন কিন্তু সবগুলোতে আসবে না। এখন যদি ওটা থাকে তখন এটা আসবে। বুঝে আসছে? এখন আসো পরবর্তী দেখো, আমরা মোটামুটি দেখা গেছে সব মিলে যোগ করলে পাওয়া গেছে আমাদের কত? 1.729 কিলোওয়াট। এই আমাদের একটা থিওরি ক্যালকুলেশন। এখন আসো সেফটি ফ্যাক্টর। মনে আছে তো সেফটি ফ্যাক্টর কেন দিব? এই যে এলএমএল করে ধরছিলাম, ওই যে 0.035 ধরছিলাম, কত এআরএস করছি, আবার ইন্টারপোলেশন করে করছি, এইসব মিলে আমি 10% সেফটি ফ্যাক্টর ধরে এটা যোগ করলে আসে 1.902। ঠিক আছে বলো? এখন বলো, এটা তো হলো তোমার আমাদের কুলিং লোড বা আমাদের ইভাপোরেটরের ক্যাপাসিটি। এখন যে কম্প্রেসার দিয়া এই জিনিসটাকে রান করাবো তার ক্যাপাসিটি কত? বুঝতে পারিনি। অর্থাৎ এর মানে হলো যে ওই যে এখানে যে বলা আছে যে আমাদের যে ইকুইপমেন্টটা আমি যে কম্প্রেসার দিয়া যে সিস্টেমটা রান করাবো সেটা কত আসবে এই লোডের এগেনস্টে? কত ঘন্টা চলবে? কত? 16 ঘন্টা। কয় ঘন্টার জন্য ডিজাইন? 24 ঘন্টার জন্য। এর মানে কি?
অর্থাৎ ইকুইপমেন্ট ক্যাপাসিটি মানে তার ইভাপোরেটর যেটা আছে তার ক্যাপাসিটি এইটা হতে হবে। ভালো করে দেখো, সবচেয়ে ইন্টারেস্টিং কি জিনিস দেখো, এখানে যে 1.90 কিলোওয়াট, কত আছে 2.85 কিলোওয়াট। এটা কেন করা হয়েছে বলো, আমি বুঝতে পারি। তোমার রিকোয়ারমেন্টস কত? রিকোয়ারমেন্ট হচ্ছে 1.729। সেফটি ফ্যাক্টর কেন দিলাম? যে লোডে ভেরিয়েশন, ঠিক আছে। এরপর আরো সেফ সাইডে কি গেলাম আমি, আমার কারণ কি, তুমি যে ইভাপোরেটর তুমি ইউজ করবা, এই ইভাপোরেটর একটা পারফরমেন্স আছে। এখন যদি আমি এইটাই ডিজাইন করি, এটা যদি ইভাপোরেটর তোমার ক্যাপাসিটি কনসিডার করি, তাহলে কি হবে, আমার লোডে ভেরিয়েশন যদি কি হবে, এটা ফেল করে যাবে। কারণ এটা তো পচনশীল, যে কোনো সময় কি যেতে পারে, এটা একটা অফ হয়ে গেলে কি হবে, পুরো আমার ক্রাশ হয়ে যেতে পারে। তাহলে কি করলাম আমি, যদিও আমার রিকোয়ারমেন্ট শেষে কত দেখো, এইটা 1.72, আবার সেফটি ফ্যাক্টর যোগ করলাম, কিন্তু যে ইকুইপমেন্ট যেটা আমি রান করতে হবে, ইভাপোরেটর যেটা, সেটা কত ঘন্টা চালাইতে হবে? যদিও 16 ঘন্টা চলবে, কিন্তু ডিজাইন করলাম 24 ঘন্টার জন্য। 24 ঘন্টার জন্য ডিজাইন কেন করলাম, মনে আছে তো? বেশি লোড দিতে পারবো আমি। লোডে ভেরিয়েশন আসে তখন করতে পারবো। বুঝে আসছে বলো? এটা হচ্ছে মোড সেফটি, অর্থাৎ 2.85 কিলোওয়াটের আমি ইভাপোরেটর ইউজ করবো। কি জন্য? তখন কি হবে, আমি ইজিলি নিশ্চিন্তে আমি কি এই কিলোওয়াট আমি ব্যবহার করতে পারবো, যদিও আমার লাগবে এত কিলোওয়াট। ঠিক আছে, বুঝাইতে পারছি? তো এরকম দেখো বেশ কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে। তোমরা এখন এই আজকে কালকে এই এক্সাম্পল গুলো প্র্যাকটিস করবা। ওই যে 4 থেকে এক্সাম্পল প্র্যাকটিস করো, আমি এর থেকে একটা দিব, বুঝছো তো? 3টা না 4টা এক্সাম্পল আছে। স্যার অপারেটিং টাইম যেটা আমরা 16 আওয়ার ধরছি স্যার, এটাই তো আমার কোশ্চেনে বলা নাই, তাহলে আমরা কত ধরবো? আছে 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 বলা আছে কোথায় যাবে? হ্যাঁ আছে, এই যে 16 আওয়ার পার ডে। আচ্ছা স্যার, সরি স্যার। ঠিক আছে, তাহলে এটা আমাদের বলে দিবেন না স্যার? হ্যাঁ বলে দিবেন, বলে দিবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আসো, এখন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা হলো যে, এটা তো পাইলা, নিজে করতে পারবে, দেখো প্র্যাকটিস করবে, সব সেম মোটামুটি। এখন আসো ডিজাইন। ডিজাইন বলতে বুঝাচ্ছে আসলে অ্যাজ এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে আমাদের তো ওখানে শেষ না, বাইকুনি লোড এত, তাহলে তো হবে না, আপনার এরকম ইঞ্জিনিয়ার দরকার নেই। আমার তো দরকার হচ্ছে কম্প্রেসার সাইজ কত হবে, কন্ডেন্সারের লোড কত, এই ব্যাপারটা ওইটাই তো ডিজাইন, নাকি বলো? তুমি তো বলতেছো এই পরিমাণ লোড মানে কি, এই পরিমাণ হিট আমাকে ওখান থেকে বের করে নিয়ে আসতে হবে। এই মুজিব ভাই, মেহমান বসে যে আপনি কোনো দাম দিলেন না, আমার বলতে হবে। আমি বলতে, শোনো, অন্য যে কথা বলছি শোনো, আমি বললাম যে আসলে কি অ্যাজ এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আমার কাজ হলো যে আমি লোড বার করে দিয়ে দিলাম, নাকি ওনাকে পুরো ডিজাইনটা দিতে হবে না? এটা করসপন্ডিং আমার কম্প্রেসারের কত ক্যাপাসিটি, কন্ডেন্সারের কত ক্যাপাসিটি, ইভাপোরেটরের কত ক্যাপাসিটি, কারণ ওইটার উপরে তো তোমার কন্ডেন্সার ইভাপোরেটরের সাইজ আসবে, ওইটার উপরে কত কিলোওয়াটের কম্প্রেসার লাগবে, এটার সাথে কত মোটর, কত কিলোওয়াটের মোটর লাগবে, সবগুলো আসবে না নাকি? নাকি ওখানে শেষ আমার? ওটা তো যে কেউ করতে পারে, কিন্তু এই যে আমার পরবর্তীতে সিলেকশন, এই যে সিলেকশন অফ কম্প্রেসার, কন্ডেন্সার, ইভাপোরেটর, এই সিলেকশন বলতে কি আছে, কম্পিউটার মানে কম্প্রেসারে কি হবে, আমার স্পেসিফিকেশন কত হবে, এটা কি কত কিলোওয়াটের কম্প্রেসার লাগবে, তারপরে যে কন্ডেন্সার, এটা সাইজ কি, সাইজ বলতে বুঝাচ্ছে ডায়ামিটার, কত লেন্থের কন্ডেন্সার লাগবে, ইভাপোরেটর সাইজ কত, মানে এটা লেন্থ কত ফিট ইভাপোরেটর লাগবে, কি মেটেরিয়ালস লাগবে, বুঝাচ্ছেন বলো? একটা সিম্পল একটা ক্যালকুলেশন আছে, দেখো এটা তোমার মাথায় রাখো, পরবর্তীতে তোমার কাজে লাগবে। যেখানে আমি এটা একটা জার্নাল পেপার থেকে এটা কালেকশন করছি, এটা দেখো। তাহলে আমরা আগে যেটা পাইছি সব কিন্তু থিওরিটিক্যাল, নাকি বলো? নাকি না ওখানে প্র্যাকটিক্যাল ছিল? যতই যা করছি সব কি থিওরিটিক্যাল। এখন দেখো লিখছি কি, দেখো ক্যালকুলেট থিওরিটিক্যাল পাওয়ার অফ দ্য কম্প্রেসার, দ্য ইফেক্টিভ কম্প্রেসার পাওয়ার হুইচ ইজ অলসো ক্যালকুলেটেড, কনজাম্পশন পাওয়ার ক্যান বি গেটেন বাই দ্য, অর্থাৎ এখন আমি যে রিয়েল যে কম্প্রেসার যেটা আমি ব্যবহার করব তার কত ওয়াট লাগবে, ওই থিওরিটিক্যাল যেটা পাইলাম, তারপরে ইন্ডিকেটেড হর্স এফিসিয়েন্সি আর মেকানিক্যাল এফিসিয়েন্সি বলে দেওয়া আছে। ইন্ডিকেটেড এফিসিয়েন্সি 85% ধরতে হবে এই যে কোল্ড স্টোরেজের জন্য, মেকানিক্যাল, এটা কিন্তু একটা মানে এক্সপেরিমেন্টাল তোমার অ্যানালাইসিস রিসার্চ থেকে এটা বের করা হয়েছে, সুতরাং এটা আমি কি অথেন্টিক, এটা আমি ইউজ করতে পারি। তাহলে দেখো প্র্যাকটিক্যাল কম্প্রেসার পাওয়ার, অর্থাৎ প্র্যাকটিক্যাল কম্প্রেসার পাওয়ার কত, সেটা থিওরিটিক্যাল যেটা পাবো এর মধ্যে কি বলো, এই এফিসিয়েন্সি দিয়ে কি করতে হবে, আমার ভাগ করলেই আমি পাবো এই পাওয়ার। আমি বুঝাইতে পারছি বলো?
আমার কথা ক্লিয়ার আছে বলো? আমরা যে থিওরিটিক্যাল যে পাওয়ার যেটা পাইলাম কম্প্রেসর ওয়ার্ক সেখানে কি পাবো এসিতে ভাগ করলে পাবো প্র্যাকটিক্যাল কম্প্রেসর পাওয়ার। এখানে দুইটা এফিসিয়েন্সি কনসিডার করতে হবে, একটা ইন্ডিকেটিভ এফিসিয়েন্সি একটা মেকানিক্যাল এফিসিয়েন্সি, এবং এটা বলে দেওয়া আছে। এটা মনে রাখবা তোমার 85% কনসিডার করে। এখন আসো, এখন যদি ইফেক্টিভ কম্প্রেসর পাওয়ার অফ দ্য এখন আসো, এটা যে কম্প্রেসর কি নিজে চলবে না তাকে কেউ চালাবে? স্যার চালাবে স্যার, কে চালাবে? মোটর অথবা ইঞ্জিন, নাকি? ইঞ্জিন দিয়ে পারবো না? জি স্যার পারবো। তাহলে ওইটার পাওয়ার কত? এইটা দেখো, এই যে ড্রাইভার 1.35 WP, বাস। এটা ফ্রম এক্সপেরিমেন্টাল রেজাল্ট উই ক্যান মানে ইউজ দিস, অর্থাৎ যা আমি পাবো এখানে পাওয়ার যে কম্প্রেসর যেটা পাওয়ার হবে 1.35 গুণ পাওয়ার লাগবে আমাদের মোটরের বা ইঞ্জিনের। কি হলো, আমাদের কম্প্রেসর সিলেকশন হয়ে গেল। তারপর কি কম্প্রেসর যে ড্রাইভার, এটা ইট মে বি মোটর আর ইঞ্জিন, এর কত ইসে ওয়াটের লাগবে সেটা পেয়ে গেল। বুঝতে বলো, দুইটা হয়ে গেল। তাহলে ড্রাইভার ইঞ্জিন পাওয়ার কম্প্রেসর কিলোওয়াট, মনে থাকবে তো? তাহলে দুইটা জিনিস হলো। এখন আসো, কি পরিমাণ গ্যাস লাগবে? গ্যাস মানে কি, যেটা ওয়ার্কিং ফ্লুইড, যেটা তোমার রেফ্রিজারেন্ট কি পরিমাণ লাগবে? এটা তো আমাদের সহজ, ওই যে আমরা ক্যালকুলেশন করে কুলিং লোড বের করছি, এতে রেফ্রিজারেশন ইফেক্ট দিয়ে ভাগ করি, তাহলে তো আমি গ্যাসটা পেয়ে গেলাম। মনে আছে তো? এটা আমরা তো এতদিন আলোচনা করে আসলাম যে তোমার যে ব্যাপার রেফ্রিজারেশন সিস্টেমে টোটাল হিট অ্যাবজর্পশন, সেটা রেফ্রিজারেটিং ইফেক্ট মানে কি, এটা দেখো তাহলে বুঝতে পারবে। এই যে ফিগারটা মনে আছে তো? এই ফিগারটা মনে আছে তো? বলো, এখানে কম্প্রেসর ওয়ার্ক কোনটা বলো দেখি? এই যে 1 2 3 4 কম্প্রেসর ওয়ার্ক কোনটা বলো? 1 2 1 মানে H2 মাইনাস H1, এটা কি আসবে? কিলো জুল পার কেজি, এটা তো এনথালপি, কিলো জুল পার কেজি, ঠিক আছে না? আর 1 মাইনাস 4 কি হবে? H1 মাইনাস H4 মানে কি? ইভাপোরেটর ওয়ার্ক, ইভাপোরেটর হিট অ্যাবজর্পশন। H2 মাইনাস H3 কি? কন্ডেন্সার ওয়ার্ক, ঠিক আছে না? তাহলে আমি যে কুলিং লোড বের করেছি, এটা কি তোমার পার কেজি ছিল না টোটাল ছিল? ওই যে কুলিং লোড যেটা আমরা ক্যালকুলেশন করেছি, টোটাল কুলিং লোড না। আমরা যে একটা এক্সাম্পল যে আলোচনা করলাম সেটা টোটাল কুলিং লোড তো, নাকি বলো? জি স্যার টোটাল ছিল। এখন যদি রেফ্রিজারেশন ইফেক্ট দিয়ে ভাগ করে দেয় তাহলে কি আসবে? আমি রেফ্রিজারেন্টটা পাবো না, যেটা আমরা জানি টোটাল কুলিং লোড সমান কি m ইনটু H1 মাইনাস H4। আমি H1 আর H4 দিয়ে পাই, ভাগ করলে তো আমি এটা কি পাই যাব, আমার কত ফ্লোরের সেটা আমি পাবো, ওই মাসটা পেয়ে যাব। এইটি এখানে দেখানো হয়েছে, সিম্পল। এই যে অর্থাৎ কি টোটাল ক্যাপাসিটি রেফ্রিজারেটর ভাগ করলে আমি কি পাবো? এই যে অ্যামাউন্ট অফ কুলিং গ্যাস, এই যে কিলো যে অর্থাৎ প্রতি আওয়ারে কি পরিমাণ গ্যাস প্ল্যান্টের ভিতরে ফ্লো করবে, ঠিক আছে? বলো, এই যে কুলিং লোড অফ দ্য সিস্টেম, যেটা আমরা ক্যালকুলেশন করে পাইলাম, ঠিক আছে? এনথালপি হলো দুইটা পয়েন্টের এনথালপি, ঠিক আছে? এখানে একটু এখানে এটা, ঠিক আছে? এখন আসো, ক্যাপাসিটি অফ দ্য ইভাপোরেটর, এগুলো আমরা করে আসছি আগে। এটা যদি পার কেজি আর টোটালটা কি হবে? এটা শোনো, এটা কিন্তু স্পেসিফিক হিট লোড, মানে কি পার কেজিতে স্পেসিফিক বলে। এটা কিউ বি সমান সমান হচ্ছে H1 মাইনাস H3, এটা পার কেজিতে, এটা স্পেসিফিক হিট লোড বলে। আর এম দিয়ে গুণ করি তার টোটাল আসবে, যেমন টোটাল এই যে এসিটা টোটাল গুণ করলে ওই যে পরিমাণ গ্যাস বাইর করলাম গুণ করে এটা। ঠিক ক্যাপাসিটি অফ দ্য কন্ডেন্সার ওই আগের মতো, এখানে কিন্তু স্মল কিউ, একটু কারেকশন করে নি, এখানে ক্যাপিটাল স্মল কিউ থাকবে, এই যে পার কেজিতে দেওয়া আছে। এই যে কন্ডেন্সারের তোমার কি কোএফিশিয়েন্ট, যেটা মানে H2 H3 মানে H2, ঠিক আছে তো? তাহলে এটা স্পিড অফ দ্য কন্ডেন্সার। এইটা মোটামুটি হয়ে গেল। এখন আসো আরেকটা, আসো ইন প্র্যাকটিস দ্য ক্যাপাসিটি অফ দ্য কন্ডেন্সার মে বি অ্যাকসেপ্টেড 50% বিগার দ্যান দ্য টোটাল হিট লোড, ইট ক্যান বি ক্যালকুলেটেড বাই দ্যাট। এখানে কি বলছে দেখো, ভালো করে খেয়াল করো। আমাদের প্র্যাকটিক্যাল ফিল্ডে দেখা গেছে এত জটিলতা না গিয়া, অর্থাৎ তোমার ইভাপোরেটরের যে ক্যাপাসিটি তার 1.15 গুণ এসে তোমার কন্ডেন্সারের ক্যাপাসিটি, বুঝতে পারিনি?
এখন from practical experience it is found that আমাদের যে evaporator যে ক্যাপাসিটি তার 1.15 দিয়ে গুণ করলে কি হবে, আমি কন্ডেন্সারের ক্যাপাসিটি পেয়ে যাবো। তো কুলিং লোড যেটা পাইলাম সেটা হচ্ছে ইভাপোরেটর ক্যাপাসিটি, এটা 1.15 দিয়ে গুণ করলে পাবে কন্ডেন্সারের ক্যাপাসিটি, আর আমি যেটা ওয়ার্ক ডান যেটা পাবো কম্প্রেসর ওয়ার্ক, সেটা তো আমরা ওখানে দেখালাম যে ইপিসি দিয়ে ভাগ করলে আমরা কম্প্রেসর ওয়ার্ক পেয়ে যাবো। ঠিক আছে, বলো সিআর কি আসছে? তোমাদের সিআর কেউ আছে এখন? আরেকটা আছে দেখো, কুলিং ইফেক্ট, এটা কিছু না, ওই যেটা আমাদের কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স যেটা দেখো রেফ্রিজারেটিং ইফেক্ট অফ রেফ্রিজারেন্ট ডিভাইড বাই কম্প্রেসর ওয়ার্ক, এটা কুলিং ক্যাপাসিটি বলে। ঠিক আছে, কুলিং ক্যাপাসিটি মানে কুলিং। এই হলো আমাদের মোটামুটি আজকে পড়া। তো এখন বলো ক্লাস সিস্টেমের ব্যাপারে কথা বলো। হ্যালো, কেউ আছো? বলো না, একজন রেসপন্স করো না। জি স্যার। জি স্যার। তাহলে কথা বলে জানাই দেখ স্যার, আর জানাবে কখন জানাবে? জানাই দিবে স্যার, আজকে জানাই দিবে। আজকে জানাবে হয়তো। আজকে তাহলে বৃহস্পতিবার দিনে তো এই একটা লেকচার খালি পড়বা, আর তো কিছু না। আচ্ছা স্যার, সিআর কথা বলে জানাই দেখ স্যার। হ্যাঁ হ্যাঁ, সিআরকে বলো জানাতে, আমি কারণ নোটিশ দেবো আর কি। ঠিক আছে, আচ্ছা স্যার, ঠিক আর ওই যে 27, 28, 29 লেকচার তো একটাই, এটা শুধু তুমি এক্সাম্পল গুলো প্র্যাকটিস করবা। তারপর কি ওই যে কোন লেকচারের উপর সিটি নিতে যাচ্ছেন স্যার? হ্যাঁ কোন লেকচারের উপর নিতে যাচ্ছেন? ওই তো 27, 28, 29 মানে লেকচার একটাই, ওই কুলিং লোড ক্যালকুলেশন। আজকে যে প্রবলেমটা করছি স্যার, এই প্রবলেমটাই এরকমই। প্রবলেম মানে কি, আগে তো তুমি বেসিক ফর্মুলা গুলো আছে না, হইতে পারে বেসিক ফর্মুলা দিয়ে একটা এক্সাম্পল দিয়ে, ছোট একটা এক্সাম্পল দিয়ে দিতে পারি। আচ্ছা, মানে অথবা আজকের এই এক্সাম্পলটা রিলেটেড আর কি। হ্যাঁ হ্যাঁ সেটাই, মানে 27, 28, 29। জি স্যার, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা থ্যাংক ইউ। তাহলে জানাইতে বলো। আর হলো বৃহস্পতিবার দিন কখন, বৃহস্পতিবার আমার ক্লাস কয়টা জানো? তো সেটা আপনার সাথে কথা বলেছি জানাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।